হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে গ্যাসের কত ধরনের টাইপ হয় আর তারা কীরকম চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় এবং তাদের সম্পর্কিত বিভিন্ন গ্যাস লজ যেগুলো আছে তাদের কীরকম ভেরিয়েশন হয়, আমরা সেগুলো নিয়ে এবারে আলোচনা শুরু করি। তো প্রথমে দেখো, টাইপস অফ গ্যাস যদি বলা হয়, আমরা দুটো টাইপে গ্যাসকে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইডিয়াল গ্যাস আর একটা হচ্ছে রিয়েল গ্যাস। আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাস। আইডিয়াল গ্যাস মানে আদর্শ গ্যাস আর রিয়েল গ্যাস মানে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস আর এটা হচ্ছে বাস্তব গ্যাস। ওকে, তো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস আমরা কাদেরকে বলবো সেইটা প্রথমে একটু দেখে নিই। আদর্শ গ্যাস তাদেরকেই বলা হচ্ছে যাদের বা যে গ্যাসের কণাগুলোর মধ্যে পারস্পরিক কোনো ইন্টারমলিকিউলার বা ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক, কোনো ধরনেরই ফোর্স থাকবে না, এক নম্বর। দু নম্বর, গ্যাসের যে কণা থাকবে বা যে পার্টিকেলগুলো থাকবে তাদের আকার একদম নগণ্য হিসাবে ধরতে হবে, বা আয়তনও নগণ্য। আকার যদি নগণ্য হয় তাহলে সেইগুলোকে আমরা বিন্দু ভর হিসাবে কল্পনা করতে পারি। বিন্দু ভর যদি হয়, বিন্দু ভর বলতে ধরো এরকম একটা পয়েন্ট, তো এইটার আয়তনও নেই, পার্টিকুলার আকারও নেই, তাহলে এর কোনো মাসও থাকবে না, তাহলে ভরবিহীন একটা বিন্দু হিসাবে ধরা হচ্ছে, যার কোনো আয়তন নেই। তাহলে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের আয়তনটাই ওই গ্যাসের আয়তন হিসাবে আমাকে ধরে নিতে হবে। এবারে এখানে একটা কথা তোমাদেরকে মেনশন করতে হবে ডেফিনেটলি, সেটা হচ্ছে যে কণা, গ্যাসের যে কণা আছে তার যদি নির্দিষ্ট কোনো আয়তন না থাকে তাহলে গ্যাসের ভর থাকবে না। গ্যাসের ভর না থাকলে তাহলে সেখানে পার্টিকেল হচ্ছে কি করে? কারণ আমরা যে পার্টিকেল জেনে এসেছি তাদের তো একটা ডেফিনিট মাস আছে। ধরো অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের তো একটা নির্দিষ্ট মাস আছে, তাহলে সেটা কোত্থেকে আসছে? ওই জন্য এখানে মেনশন করতে হবে কি, এখন তোমরা এর আগে যেরকমভাবেই পড়ে এসে থাকো না কেন, এখানে তোমাকে মেনশন করতে হবে যে গ্যাসের কণাগুলো উচ্চ চাপে আছে নাকি নিম্ন চাপে আছে। দেখো, একটা কন্টেনারে বা একটা পাত্রে এরকম কিছু গ্যাসের কণা ঘুরে বেড়াচ্ছে। এর ক্ষেত্রে চাপ মনে করো P1, ঠিক আছে? এবার আমরা কি করলাম, এর উপরে একটা চাপ প্রয়োগ করলাম P2। চাপ প্রয়োগ করাতে কি হলো, গ্যাসের কণাগুলো সংকুচিত হয়ে এইটুকু আয়তনের মধ্যে চলে এলো। ওকে, এখন এই আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের মধ্যেই এখানে একটা পার্থক্য আছে। কি দেখা গেছে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে নিম্নচাপে, তো ধরো সেটা বাস্তব গ্যাস বলো বা আদর্শ গ্যাস বলো, নিম্নচাপ মানে প্রেশার যখন খুব কম থাকে তখন গ্যাসের কণাগুলো পাত্রের পুরো আয়তনটাই দখল করে থাকে, ঠিক? এবারে যদি খুব বেশি চাপ হয়, খুব বেশি চাপে দেখা গেছে আদর্শ গ্যাসের কণাগুলো যে আয়তনে সংকুচিত হয়, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখাচ্ছি যে আদর্শ গ্যাসের কণাগুলো এইটুকু আয়তনে সংকুচিত হয়ে গেছে, মানে নিম্নচাপে পুরো এর ওই কন্টেনারের মধ্যে ছড়িয়েছিল, উচ্চচাপে এইটুকু জায়গায় সংকুচিত হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আবার বলছি। আদর্শ গ্যাসের কণাগুলো P1 চাপে পুরো কন্টেনারে ছড়িয়েছিল, আদর্শ গ্যাসের কণাগুলো P1 চাপে পুরো পাত্রে ছড়িয়েছিল। P2 চাপে, যেখানে P2 ইজ মাচ মাচ গ্রেটার দ্যান P1, মানে উচ্চচাপ, আর P1 হচ্ছে নিম্নচাপ।
তারা এইটুকু আয়তনে সংকুচিত হয়ে গেল। এবারে দেখো পাত্রের আয়তনের তুলনায় এই কণাগুলো যতটা আয়তন দখল করে আছে সেই আয়তনটা খুবই নগণ্য। ধরো পাত্রের আয়তন, আমি রেড পেন দিয়ে লিখে দেখাচ্ছি, পাত্রের আয়তন ক্যাপিটাল ভি, ভি হচ্ছে পাত্রের আয়তন। ওকে, তাহলে এই উচ্চচাপে আদর্শ গ্যাসের কণাগুলো যে আয়তন দখল করে আছে সেইটাকে মনে করো স্মল ভি, স্মল ভি মনে করো। তো এই আয়তনটা যদি আমরা পাত্রের আয়তন থেকে বাদ দিই, ভি মাইনাস স্মল ভি যদি করি, তাহলে দেখা যাবে খুব একটা কিছু বাদ যাচ্ছে না, ওটা ভি এর সমানই থাকছে। ওকে, সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয়। মানে উচ্চচাপে আদর্শ গ্যাসের কণাগুলো যতটা আয়তন দখল করে থাকে সেটাও পাত্রের আয়তনের তুলনায় এতটাই নগণ্য যে ওটা প্রায় পাত্রের আয়তনের সমানই মানটা পাওয়া যাচ্ছে। অতএব আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে আদর্শ গ্যাসের কণাগুলোর আয়তন পাত্রের আয়তনের সমান। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রেই এখানে একটা ভেরিয়েশন। বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে P1 চাপে টোটাল পাত্রের আয়তন দখল করে থাকলেও উচ্চ চাপে দেখা যাচ্ছে তারা যে আয়তন দখল করে রাখছে সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হচ্ছে না। ওকে, তাহলে এখানে ভি মাইনাস স্মল ভি করলে নট ইকুয়ালস টু ভি হচ্ছে, তাহলে বাস্তব গ্যাসের কণাগুলোর একটা নির্দিষ্ট আয়তন আছে, তারা উচ্চচাপে পাত্রের একটা নির্দিষ্ট আয়তন দখল করে থাকছে, যেটা আমরা মোট আয়তনের থেকে নগণ্য হিসাবে ধরতে পারছি না। তাহলে এইখানে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের একটা পার্থক্য। আরেকটা পার্থক্য কি, এদের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে না, কিন্তু এদের ক্ষেত্রে থাকবে। তাহলে দুটো পার্থক্য হলো। সেই পয়েন্টগুলো এবার আমরা লিখি। আশা করি তোমরা ছবিটা বুঝতে পেরেছো। এক নম্বর, ইন্টারমলিকুলার ফোর্স থাকবে না এখানে, ইন্টারমলিকুলার ফোর্স থাকবে। দ্বিতীয়, গ্যাসের কণার মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। গ্যাসের কণার মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য নয়। সেটা কখন? সেটা হলো উচ্চ চাপে, তোমাদেরকে দেখালাম কেন, মানে কেন এই বিষয়টা আমি বলছি যে পাত্রের আয়তনের তুলনায় নগণ্য নয়, সেটা হলো উচ্চ চাপে। রাইট? তো এই হচ্ছে আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের কিছু সহজ কিছু ব্যাপার, যেগুলোর সাহায্যে আমরা বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসকে পৃথক করতে পারি। এবারে তোমরা ক্লাস 10-এ হয়তো পড়ে এসেছো যে আদর্শ গ্যাস একটা সমীকরণ মেনে চলে, যেটা হলো, বলো কি সমীকরণ? PV = N × R × T।
এখানে পি হচ্ছে গ্যাসের চাপ, প্রেশার যাকে পি দিয়ে প্রকাশ করা হয়, ভি হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন মানে আমি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন কোনটা বলেছি, পাত্রের আয়তন, তো ভি হচ্ছে ওই পাত্রের আয়তন বলো বা আদর্শ গ্যাসের আয়তন একই ব্যাপার। এন হচ্ছে গ্যাসের পরিমাণ যাকে আমরা বলি মোল সংখ্যা, আর হচ্ছে একটা গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার ইন কেলভিন স্কেল। ওকে, আর রিয়েল গ্যাসের ক্ষেত্রেও ঠিক এরকম সমীকরণ আছে, তবে কি সমীকরণ রিয়েল গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করা হবে সেটা আমরা কিছুদিন পরে শিখব। তো দেখে নেওয়া যাক এবারে গ্যাস ল কি কি রয়েছে আমাদের। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো, নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে গ্যাস লজ। দেখো, গ্যাস ল পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা যে লগুলো পড়বো সেই লগুলোতে কি কি ভৌত রাশির নির্ভরশীলতা আছে। তো যে কোনো গ্যাসকে প্রকাশ করতে গেলে আমাদের মূলত চারটি জিনিস দরকার। এক, চাপ, গ্যাসের চাপ। এবারে গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝি, মনে করো এই পাত্রে গ্যাসের কিছু কণা আবদ্ধ আছে, রাইট? গ্যাসের কণাগুলোর কাইনেটিক এনার্জি প্রচণ্ড বেশি, সেটা আমরা ওই টেবিল তৈরি করার সময় দেখলাম। তাহলে গ্যাসের কণাগুলো ইতস্তত যেদিক সেদিক ছুটতে পারে, যেদিক সেদিক ছুটতে পারে, ফিক্সড কোনো ডিরেকশন নেই। তো এই ছোটাছুটির সময় পাত্রের দেওয়ালের সাথে কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ হওয়ার ফলে এরা এখানে কি করছে, একটা ফোর্স অ্যাপ্লাই করছে। সো এই ফোর্সটাই হলো গ্যাসের চাপ। ধরো এই পাত্রের এই যে দেওয়ালটা আছে সেটা যে কোনো দেওয়াল, এটা হতে পারে, এটা হতে পারে বা এটা হতে পারে, যে কোনো দেওয়াল, যে কোনো দেওয়ালে একক ক্ষেত্রফলের ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে গ্যাসের কণাগুলো, দ্যাট ইজ কল্ড প্রেশার। কারণ প্রেশার মানে আমরা জানি, ধরো পি যদি প্রেশার হয়, এ যদি দেওয়ালের ক্ষেত্রফল হয়, মানে পাত্রের দেওয়ালের ক্ষেত্রফল হয়, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত তাই তো, হ্যাঁ, চাপ ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। একক ক্ষেত্রফল মানে আমি এখানে এ যদি 1 হয়ে যায় তাহলে আমি একক ক্ষেত্রফল বলবো। তাহলে এখানে প্রেশার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া। হ্যাঁ, এটাই হলো গ্যাসের চাপ। তো তাহলে গ্যাসকে প্রকাশ করতে গেলে চাপ একটা ভৌত রাশি আমার লাগছে। আর কি লাগছে, গ্যাসের আয়তন। একটু আগে আমি দেখালাম যে প্রেশার বাড়ালে বা প্রেশার কমালে গ্যাসের আয়তনটা কিভাবে পরিবর্তিত হয়। তো গ্যাসের আয়তন আমার একটা রাশি গ্যাসকে প্রকাশ করবার জন্য লাগছে। পরিমাণ, অবভিয়াসলি কত পরিমাণ গ্যাস আমি কোথায় আবদ্ধ করেছি, তার পরিমাণ বাড়লে বা পরিমাণ কমালে গ্যাসের চাপ আয়তন দুটোই কমবে। তো সেক্ষেত্রে পরিমাণ মানে মোল সংখ্যা, সেটাও আমার লাগবে। এবারে গ্যাসের সেক্ষেত্রে টেম্পারেচারের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। টেম্পারেচার গ্যাসকে রিপ্রেজেন্ট করবার জন্য টেম্পারেচারও লাগবে, কারণ গ্যাসের গতিশীলতা টেম্পারেচারের ওপর ডিপেন্ড করছে। কীরকমভাবে, ধরো একটা গ্যাসকে তুমি একটা বদ্ধ পাত্রে রেখেছো, বা ধরো এই পাত্রের মুখটা খোলা আছে, এই গ্যাসটাকে তুমি একটা সাধারণ উষ্ণতায় রেখেছো। এবারে যদি এই পাত্রে যদি বাইরে থেকে একটা তাপ প্রয়োগ করো, ধরো এই বাইরে থেকে একটা টি তাপ প্রয়োগ করা হচ্ছে, তাহলে গ্যাসের অণুগুলো এই তাপ প্রয়োগের ফলে কি করবে, শক্তি শোষণ করবে। শক্তি শোষণ করলে তাদের কি হবে, গতিশীলতা বেড়ে যাবে। গতিশীলতা মানে ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়লে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি বেড়ে গেলে তারা কি করবে, এই পাত্র থেকে বেরিয়ে যাবে। নর্মালি বা সাধারণ অবস্থায় যেরকমভাবে বেরোচ্ছিল পাত্র থেকে, টেম্পারেচার বাড়ালে তাদের গতিশীলতা আরও বেড়ে যাবে। তাহলে মোটামুটি আমাদেরকে গ্যাসকে প্রকাশ করবার জন্য কী কী ভৌত রাশি লাগছে, এক হলো প্রেশার, 2 হচ্ছে ভলিউম, 3 হচ্ছে টেম্পারেচার, আর 4th হচ্ছে নাম্বার অফ মোলস। এই চারটে। তাহলে গ্যাস লকে আমরা কি বলতে পারি, গ্যাস ল হচ্ছে এমন একটা ল যেখানে
যে কোনো দুটো রাশির মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় কিপিং দ্য আদার টু কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে গ্যাস লগুলো হচ্ছে এমন ল যার মাধ্যমে আমরা গ্যাসকে প্রকাশক বা গ্যাস প্রকাশক এই ভৌত রাশিগুলোর মধ্যে যে কোনো দুটো রাশির মধ্যে সম্পর্ক বার করি বাকি দুটোকে কনস্ট্যান্ট রেখে। ধরো আমরা প্রেশারের সঙ্গে ভলিউমের সম্পর্ক বার করছি, তখন টি আর এন কনস্ট্যান্ট থাকবে। ভলিউমের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক বার করছি, তখন প্রেশার আর মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। তো এই রকম। তাহলে গ্যাস লকে আমরা কি বলতে পারি? গ্যাসের আচরণ প্রকাশক ভৌত রাশির মধ্যে ভৌত রাশির যে কোনো দুটির মধ্যে সম্পর্ক প্রকাশ করে থাকি বাকি দুটি রাশিকে ধ্রুবক রেখে। ওকে, এইটা হলো গ্যাস লস। এবারে অনেক ধরনের গ্যাস ল তোমরা পড়েছো, যেমন বয়েলস ল, চার্লস ল, এগুলো তোমাদের খুব পরিচিত। তারপরে অ্যাভোগাড্রো প্রকল্পও তোমরা পড়েছো হয়তো। তো সেইগুলো এবার আমরা দেখবো কীরকমভাবে কি হয়। তো শুরু করা যাক। দেখো, বয়েলস ল। বয়েলস ল কিসের সম্পর্ক প্রকাশ করে? বয়েলস ল সম্পর্ক প্রকাশ করে চাপ এবং আয়তনের মধ্যে। তখন কি কনস্ট্যান্ট থাকতে হবে? টি আর এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকতে হবে, কারণ না হলে এটা গ্যাস ল হবে না। কারণ গ্যাস ল কি হবে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি, টি আর এন কনস্ট্যান্ট থাকতে হবে। মানে নির্দিষ্ট একটা পরিমাণের গ্যাসকে একটা স্থির উষ্ণতায় রাখলে তার চাপের সঙ্গে আয়তনের একটা সম্পর্ক পাওয়া যায়। কীরকম সম্পর্ক? যদি চাপ বৃদ্ধি পায় তাহলে আয়তন কমে যাবে, এটা তোমরা খুব স্বাভাবিকভাবেই জানো। কারণ মনে করো আমি একটু আগে যে ছবিটা দেখালাম, যে একটা চাপ আমি বাড়াচ্ছি, চাপ বাড়ালে একটা গ্যাসের কণাগুলো যতটা আয়তনে ঘোরাফেরা করছিল তার থেকে আয়তনটা কমে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অ্যাকর্ডিং টু বয়েলস ল, পি ভ্যারিজ অ্যাজ 1/v, রাইট? বা এখান থেকে লেখা যায় কি, পি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট বাই ভি। ধরো এটা আমরা 1 নম্বর সমীকরণ করছি, মানে 1 নম্বর গ্যাস ল পড়ছি, তাই আমি এখানে কনস্ট্যান্টটা লিখলাম K1। K1টা কি? K1টা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাই তো? একটা সমানুপাতিক ধ্রুবক। ওকে, বুঝতে পারছো? বোঝার মতো এখানে সেরকম কিছুই নেই, এগুলো তোমরা অলরেডি জানো, খুব সহজ জিনিস। আচ্ছা, এবারে আমি যে কথাটা বলছি সেটা খুব মন দিয়ে ফলো করো। আমি যে খুব সহজে একটা কথা বলে দিলাম, K1 সমানুপাতিক ধ্রুবক, মানে এটা হচ্ছে একটা ধ্রুবক। বা এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি কি, PV ইকুয়ালস টু K1 মানে হচ্ছে কনস্ট্যান্ট। লেখা যায় তো? কি গো, লেখা যায় তো? যায়। K1 কনস্ট্যান্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, K1টা কি সত্যিই কনস্ট্যান্ট? একটু ভেবে বলো, K1টাকে যে আমি কনস্ট্যান্ট বললাম, এ কি সত্যি কনস্ট্যান্ট? এর কি কারোর ওপরে কোনো নির্ভরশীলতা নেই? এবার একটা সমীকরণ দেখাই, দেখো। আমরা কি জানি? PV ইকুয়ালস টু nRT ইকুয়ালস টু K1, এখান থেকে পাচ্ছি। তাহলে K1 ইকুয়ালস টু nRT লিখতে পারি, or K1 ইকুয়ালস টু nRT। আর তো মনে করো ধ্রুবক, আর তো ধ্রুবক,
তাহলে K1 কার কার ওপর ডিপেন্ড করছে? K1 প্রপোর্শনাল টু N, এই একটা সমীকরণ হচ্ছে, আবার K1 প্রপোর্শনাল টু T। তাহলে যদি টেম্পারেচার আর মোল সংখ্যা এগুলো ভ্যারি করে যায়, তাহলে কিন্তু এই ধ্রুবকের মানটা, মানে এই যে রাশিটা আমি লিখেছি K1, এটা কিন্তু আর তখন কনস্ট্যান্ট থাকবে না, কারণ নাম্বার অফ মোলসের ওপরেও ডিপেন্ড করছে, আবার টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচারের ওপরেও কিন্তু ডিপেন্ড করছে। তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা কনস্ট্যান্ট হিসাবে দেখলেও এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এর একটা নির্ভরশীলতা আছে কার কার ওপরে? N এর ওপরে এবং T এর ওপরে। তো আনটিল অ্যান্ড আনলেস, মানে যতক্ষণ না টেম্পারেচার আর মোল সংখ্যাকে ফিক্স করা হচ্ছে, ততক্ষণ কিন্তু এই K1টা ফিক্সড নয়, এটাও ভ্যারি করতে পারে ডিপেন্ডিং অন দি ভ্যালু অফ নাম্বার অফ মোলস অ্যান্ড টেম্পারেচার। বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার, এইখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কিভাবে হচ্ছে। এই রিলেটেড বিষয় আমরা এর পরেই দেখব যে কীরকম হবে। ওভারঅল পিভি এর মান হয়তো নির্দিষ্ট থাকবে, কিন্তু K1 যে আমরা কনস্ট্যান্ট বলছি তার মানটা কিন্তু পরিবর্তনশীল। নাম্বার অফ মোল যদি পরিবর্তিত হয় তখনও পরিবর্তন করবে, বা টেম্পারেচার যদি পরিবর্তিত হয় তখনও পরিবর্তন হবে। তো মোটামুটি এই ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখছি। এরপরে আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, কিছু লেখচিত্র দেখব, যেখানে আমরা দেখাবো যে প্রেশারের সঙ্গে ভলিউম কিভাবে পরিবর্তিত হচ্ছে, মানে বয়েলস লয়ের কিছু গ্রাফ দেখব। আর তারপরে আমরা আবার আরও অন্যান্য যে সমস্ত গ্যাস লজ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ততক্ষণ তোমরা এই ভিডিও রিলেটেড যা যা বিষয় আছে, তোমাদের কাছে বই থাকলে তোমরা স্টাডি করতে থাকো, কিছু প্রবলেমস সলভ করতে থাকো, আর ভালো থেকো সবাই। বাই।